সারাদিনে বসে বসে তো ফেরে অল্প বসে জীবনের লাভ কি বলো? তোমাদের বিনোদনে এই টিভি আয়োজনে হাসো এবার শুরু হলো। ফাটাফাটি বিনোদনে ভরপুর সারাক্ষণ হাসো হাসো হাসো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। বরাবরের মতো আজকে আমাদের প্রিয় তিনজন বিচারক রয়েছেন প্রিয় অভিনেতা তুষার খান, আমাদের কোটি যুবকের ক্রাশ রয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া, চিরসবুজ নায়ক আমাদের প্রিয় অভিনেতা রয়েছেন আমিন খান। আর সবাইকে ছাড়িয়ে অবাক হবেন শুনলে আজকে এমন একজন গেস্ট আজকে এসছে যিনি 98-এ 8 পাস করেছেন, যেটা কিনা বর্তমান সময়ের পিএইচডি ডিগ্রি অর্জন করার সমান। রয়েছেন ডিরেক্টর থেকে একবারে পরিণত একজন অভিনেতা শরাফ আহমেদ জীবন। আরে কেবল তো বললাম, একটা লাইন বললাম, আমি কি নামে যে তাকে ডাকবো আমি ঠিক বুঝতে পারছি না। বোরহান ভাই বলবো নাকি লাবু কমিশনার বলবো, কোনটা? একটু মাইক্রোফোনটা নেন, কোনটা শুনতে আপনার বেশি ভালো লাগে? তুমি আমার প্রশংসা করো, ওইগুলো শুনতে ভালো লাগতেছে। আমি একটু জানতে চাই যে আপনি হঠাৎ করে এই ডিরেকশন থেকে কেন অভিনয় চলে গেলেন? পয়সা বেশি। দেখি উনি বলুক। হ্যাঁ ওইটাই, মানে তুমি যদি অভিনয়ে যাও তাহলে শুট শেষ হওয়ার সাথে সাথেই তোমার টাকাটা নগদ দিয়ে দিই। আর যেহেতু আমি বিজ্ঞাপন বানাই মেইনলি, তো এই বিজ্ঞাপনের টাকা এজেন্সি এবং ক্লায়েন্টের কাছ থেকে পাইতে অনেক সময় লেগে যায়। আচ্ছা জীবন ভাই এমন ভাবে বলছে মনে হয় ওনার কোনো ক্লায়েন্ট এখানেই আছে। সেটা বলা যাবে না, চাকরি থাকবে না। আর ডিরেকশনে কিন্তু আছি, আচ্ছা সেটা তো জানোই। হ্যাঁ জানি। আচ্ছা আমরা হলো না, অনেকে দর্শকরা বুঝতে পারছেন যে তিনি কেন ডিরেকশন থেকে বের হয়ে গেলেন। আচ্ছা এই একটু বোঝানো লাগবে। এই আসো তো, সেট লাইট ক্যামেরা, আসো দেখি আসো তো। এই অভিনেতা অভিনেত্রী কেউ আছে নাকি? প্লিজ আসো তো দেখি। হ্যাঁ ওকে ওকে হ্যাঁ ঠিক আছে, রেডি ঠিক আছে। হ্যাঁ বুঝতে পারছো আমি কে? হ্যাঁ রেডি ওকে ডিরেক্টর শরাফ আহমেদ জীবন। হ্যাঁ ওকে দাঁড়াও আস্তে আস্তে স্ট্যান্ড বাই বলতে হবে আগে। হ্যাঁ রেডি। এই দাঁড়াও দেখি নায়িকার আগে দেখি, এদিকে আসো দেখি। একটু স্কিন টেস্ট করছিলাম একটু। স্যার আমারটা করবেন না? আমারটা করবেন না? এই তোমারটা জাহাঙ্গীর করবে। এই শুরুর আগে বলছি খুব মনোযোগ দিয়ে করবে। হ্যাঁ আর সবসময় টাচে থাকবা। টাচে মানে এমনটা দূরে যেন টাচ করতে পারি। মনে রাখবা যে ডিরেক্টরকে সবসময় ইজ্জত দিয়ে কথা বলতে হয়। ঠিক আছে ওকে দাঁড়াও, রেডি লাইট ক্যামেরা রেডি অ্যাকশন। তুমি আমার জীবন, আর তোমায় ছাড়া আমি বাঁচবো না। কি বলছো? আমি তো সত্যি অবাক। এই হচ্ছে না, ফিল নাই, একটু ফিল নিয়ে বলো। ঠিক আছে হ্যাঁ রেডি হ্যাঁ অ্যাকশন। তুমি আমার জীবন, আর তোমায় ছাড়া আমি বাঁচবো না। কি বলছো? এই এত আগায় যাওয়ার কি হলো? এটা ডিসটেন্স থাকবে, ডিসটেন্স। হ্যাঁ রেডি হ্যাঁ অ্যাকশন। তুমি আমার জীবন, আর তোমায় ছাড়া আমি বাঁচবো না। হচ্ছে কি বলছো? এই চেহারায় ফিল আসে নাকি? এই তো লাইনে আসছে, যাও তুমি যাও ডিরেকশন। হ্যাঁ কিভাবে বলতে হয় বলো। হ্যাঁ তুমি আমার জীবন, আর এই জীবন আমার ভাল লাগে না। ওকে শট কি আবার? এভাবেই ডিরেকশন দিতে দিতে জীবন বের হয়ে গেল। উনি একবার যখন এই ভালো লাগা পেয়ে যাবে, কেউ আর ওই জায়গায় ফিরে যাবে না। আনন্দ পেয়েছেন আপনি? অনেক আনন্দ পাইছি। হ্যাঁ জীবন আনন্দ।
আমি জীবন ভাইয়ের ডিরেকশনে অভিনয় করেছি, আমি কোনো প্রিভিলেজ পাই নাই। কেন 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 কেন? কারণ তুমি তো টাচে থাকো নাই। থ্যাংক ইউ। আমাদের এই টিমের জন্য জোরে একটা হাততালি। বুঝতে পারছেন আজকে ভরপুর আনন্দ হবে, কারণ আজকে আমাদের বিচারকরা একটু নড়ে চড়ে বসেছে, তাদের মুখে হাসি ফুটেছে আগে থেকে। তার মানে আজকে আমাদের শো একেবারে হিট। প্রিয় দর্শক, বলে রাখি যে এই জার্নি চলছে, যে সিনেমাটা দেখছেন এই সিনেমায় যে হিরো বা যে হিরোইন আপনাদেরকে সর্বোচ্চ আনন্দ দেবে, আপনাদের মন জয় করবে, তাকে মার্সেলের পক্ষ থেকে দেওয়া হবে 5 লক্ষ টাকা, এবং যে ফার্স্ট রানার আপ তাকে মার্সেলের পক্ষ থেকে দেওয়া হবে 3 লক্ষ টাকা, এবং যে আপনাদের মন জয় করবে সেই সাথে হবে এই সিজনে সেকেন্ড রানার আপ, তাকে মার্সেলের পক্ষ থেকে দেওয়া হবে 2 লক্ষ টাকা। প্রত্যেক এপিসোড উইনারকে পুরস্কার দেওয়া হবে, যারা ফাইনালে যাবে তাদের জন্য পুরস্কার রেখেছে মার্সেল। মার্সেলের জন্য জোরে করতালি হোক। আমাদের কস্টিউম স্পন্সর টাসেলো এবং 12 ক্লথিং এর জন্য জোরে হাততালি হোক। ভাই, কি এক্সপেকটেশন নিয়ে এসেছেন, কি হতে চলেছে আপনি জানেন? খোঁজ খবর রাখেন এই শোয়ে কি হয়? হাসো হাসো। সো প্রথম পারফর্মার আসছে চট্টগ্রাম থেকে রাবিয়া জামান অ্যাঞ্জেলা। সবাই হাসো। হাসতে আসার আগে যদি আমি 2 রাত না ঘুমিয়ে থাকতাম তাহলে চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যেত, আর হাসতে আসার পরে ডার্ক সার্কেলের মধ্যে একটু চোখ দেখা যায়। মেয়েটি 4 কাপ নিয়ে লজ্জায় মুখ ঢাকতে ঢাকতে আসলো। তখন ছেলেটি ফোনে কথা বলল, হ্যালো, আমি তোমাকে বলে দিচ্ছি, বিল গেটসকে বলে দাও যে 10 কোটি টাকার চুক্তি হয়েছিল তার 1 পয়সাও কম নেব না, আর কালকে আমি লন্ডন আসছি। এতক্ষণে মেয়েটি ছেলেটির জন্য আনা চাটি চুমুক দিয়ে খাচ্ছিল। ও সরি সরি সরি, কথায় কথায় খেয়ালই করিনি তুমি এখানে দাঁড়িয়ে আছো। কোনো ব্যাপার না, তুমি হয়তো এটাও খেয়াল করোনি যে এই ছোট্ট গ্রামে মোবাইল কোম্পানির কোনো নেটওয়ার্কই নেই। একদিন ভোরবেলা শাওন ভাই 2 মিনিটের জন্য জগিং করতে বের হলো। তারপর শাওন ভাইয়ের হার্ট শাওন ভাইকে জিজ্ঞেস করলো, এবার তুই থামবি নাকি আমি থামবো? বিয়ের আগে শাশুড়ি তার বৌমাকে বলছে, শোনো বৌমা, 1 বছরের মধ্যে আমি নাতি নাতনির মুখ দেখতে চাই। মা, আপনার যখন এতই তাড়া তাহলে সেটা আগে বললেই পারতেন, বিয়ের আগেই দিয়ে দিতাম। আমার চাইনিজ বন্ধু চ্যাংকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, সবাই যে বলে তোদের চেহারা একই রকম দেখতে, শুনতে খারাপ লাগে না? উত্তর এলো, আমি চ্যাংয়ের বউ বলছি, ও ওয়াশরুমে। তো সেদিন একটা সেলসম্যান একজন ভদ্রমহিলার বাসায় কলিং বেল দিতে 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 অবশেষে ভদ্রমহিলা দরজা খুললো। দরজা খোলার পর সেলসম্যান কোনো কথা বলা ছাড়াই দৌড়ে ঘরে ঢুকে গিয়ে 1 থলি গোবর জল ফেলে দিল। ম্যাডাম, চ্যালেঞ্জ করে বলতে পারি 3 মিনিটের মধ্যে ভ্যাকিউম ক্লিনার দিয়ে যদি এই গোবর পরিষ্কার না হয় আমি নিজে এটা চেটে খেয়ে ফেলবো। আচ্ছা তাই? তা হট চিলি সস দিয়ে খাবেন নাকি টমেটো সস? মানে মানে আমার বাসায় কোনো কারেন্টই নাই। দুর্দান্ত শুরুটা যদি এরকম চমৎকার হয় তাহলে গোটা শো জমে যায়। আজকেও আশা করি তাই হবে। কেমন লাগলো শুরুতেই আমাদের গেস্টই বলবে। জীবন ভাই কেমন লাগলো? ভালো লাগছে, খুব ভালো লাগছে। বিশেষ করে এই যে নেটওয়ার্কের যেটা চট্টগ্রামের, এইটা খুবই আনএক্সপেক্টেড ছিল এবং আই রিয়েলি এনজয়েড, খুব ভালো লাগলো। আমিন খান। অ্যাঞ্জেলা বরাবরের মতোই ছিল এবং আজকে তোমার পারফরমেন্সে মনে হচ্ছে যে না, সামনের দিকে যাবার তোমার যে আগ্রহটা আছে সেটা ভিতরে আরও বেশি কাজ করছে এবং আজকে পারফরমেন্স অনেক ক্লিয়ার ছিল আগেরগুলোর চাইতে। অনেক ভালো লাগছে আজকে। এই পারফরমেন্স ততটাই ক্লিয়ার যতটা ক্লিয়ার মার্সেল এলইডি টেলিভিশনের স্ক্রিন। ভালো ছিল অ্যাঞ্জেলা। গ্রুমারদেরকে একটু থ্যাঙ্কস দিতে চাই, কারণ ওর পারফরমেন্সে যে ওর কনফিডেন্সটা ছিল খুব ভালো ছিল। ভেরি গুড। অনেক ভালো ছিল অ্যাঞ্জেলা। তুমি প্রতিবার যখন আসো এক একটা ক্যারেক্টার নিয়ে আসো এবং শুরু থেকেই এসে সুন্দর সুন্দর পারফরমেন্স করে যাও। অনেক ভালো ছিল।
আমাদের বিচারকদের সাথে আজকে গেস্ট জাজ শরাফ আহমেদ জীবন, তার জন্য জোরে হাততালি। জীবন ভাই, আপনি অনেকের সঙ্গে কাজ করেছেন, এই যে শবনম ফারিয়া বললো যে আপনার সাথে কোনো কাজ হয়েছে? আমি ওনার সাথে নাটকও করেছি, বিজ্ঞাপনও করেছি, ওনার ডিরেকশনে কাজও করেছি। আপনি সর্বোচ্চ বিখ্যাত মানে কার সাথে কাজ করেছেন এরকম? অনেক বড় একটা মানুষের সাথে কাজ করেছি। ওকে যদি বলতেন। তারিক আনাম খান। ও, তার চেয়ে বড় যেটা, তার সাথে তো কাজ করা হয়নি এখন আপনার। ঠিক আছে, তোর সাথে হবে। অ্যাকচুয়ালি কবে হবে জানি না, উনি আমাকে একবার ফোন টোন দিলেন, শেষ পর্যন্ত আমাকে একটু টেস্ট করবেন। না, তারপরে ফোন টোন দিয়ে আরেকজনের নাম্বার নিল, এটা বল। এবং শেষ পর্যন্ত উনি আমাকে টেস্ট করে আমার কথাবার্তা শুনে তারপর আমাকে বললো, না রনি ঠিক আছে, তোমার না অ্যাক্টিংয়ের মধ্যে আমি ঠিক গভীরতা খুঁজে পাই না। আমি ওনাকে বলেছি যে কী বলেন, আমার এই ক্যারেক্টারে আমি এইসব অ্যাক্টিং করে আমার পুরো ক্যারিয়ারটা তলিয়ে গেল আর আপনি গভীরতা পান না। ওকে, এই যে আমরা নিজেদের মতো একা একা অ্যাক্টিং করি, কিন্তু একটা নাটকে কাজ করা বা কারোর সাথে ডুয়েট জুটি বেঁধে কাজ করা, সেটা কতটা ডিফিকাল্ট, অনেকটা ডিফিকাল্ট। কিন্তু যারা এক্সপার্ট, যারা পারে, তারা তো পারেই। দুইজন আজকে প্রথমবারের মতো এক জায়গায় হয়েছে, এই দুইজন দুই জায়গার, কিন্তু এক জায়গায় হয়েছে আজকে প্রথমবারের মতো এই মঞ্চে। সেটা আমাদের জন্য একটা সাসপেন্স, দর্শকদের জন্য তো বটেই। দুই এক্সপার্ট আসছে একসাথে, আল আমিন নীরব এবং সেই সাথে আফনান আফ্রিদি। জি ভাই, জি ভাই, জি জি, আপনার ওই কাজটা, জি ভাই, আমি আপনার সাথে সহমত ভাই, সহমত ভাই, জি 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 ভাই। ভাই লাখ লাখ মানুষ আছে, লাখ লাখ মানুষ আছে, আপনি শুধু আয়শা ভাষণটাই দিবেন ভাই। জি জি ভাই, জি জি জি। বলা হয়েছিল হাজার হাজার মানুষ থাকবে, স্লিভলেস পরা সুন্দরী মেয়েরা থাকবে, কোথায় গেল ওরা? আমার প্রোটোকল কই, ওগুলা ছাড়ো। তুমি কে, পরিচয় দাও। আমি চাঁদপুর জেলা কচুয়া থানা 5 নং ইউনিয়ন 3 নং ওয়ার্ডের পদবী কি? সহসভাপতি। বুঝছি, যার নাই কোনো গতি সে হয় সহসভাপতি। তোমার নাম কি? সহমত ভাই। সহমত আবার কি রকমের নাম? ভাই আমার নাম অ্যাকচুয়ালি রহমত, কিন্তু সবার সাথে একমত হইতো এই জন্য। সহমত, ঠিক আছে। তোমার আগে যে ছিল সে কিন্তু অনেক ভুলভাল করতো, তারে বলছিলাম 5 মিনিটের একটা ভাষণ লিখে দিতে, সে লিখে দিছিল 10 মিনিটের। ভাই ওটা 5 মিনিটের ভাষণ ছিল, আপনি ফটোকপি সহ পড়ছেন। সহমত। জি ভাই। বলা হয়েছিল লাখ লাখ মানুষ থাকবে, ময়দান তো পুরা ফাঁকা। ভাই ভাষণ তো এখানে না, ভাষণ সামনে প্রাইমারি স্কুলের মাঠে। তুমি কি পাগল হয়ে গেছো? আমি কি প্রাইমারি স্কুলের বাচ্চাদের সামনে ভাষণ দিব? তুমি কি জানো না সুন্দরী মেয়েদের না দেখলে আমি ভাষণ দেওয়ার জোশ পাই না? আর সহমত, আমি কে? আমি জোবাইদুল। এই জোবাইদুল কাদের? জোবাইদুল মেয়েদের। তো মেয়েরা কোথায়? ভাই আপনি টেনশন করবেন না, আমি হিডেন কলেজ থেকে সুন্দরী মেয়ে নিয়ে আসছি। ঠিক আছে, পেমেন্ট কত? পেমেন্ট নিয়ে ঝামেলা করবেন না ভাই, 2টা সিঙ্গারা একটা কোক। সহমত, বাজে কথা রাখো। আজকে ভাষণের বিষয় কি? ভাই আজকের ভাষণ তো নারী নিয়ে, নারী স্বাধীনতা, নারী রক্ষা, এটা নিয়ে আমাদের ভাষণ আছে। বেশ বলছো। আমাদের এই সরকার নারীদের নিরাপত্তার জন্য যথেষ্ট চেষ্টা করছে। She has made us strong. She has made us independent. She has made us secure. এই জন্যই তো মেয়েরা রাত 4টার দিকে হাফ প্যান্ট পরে, ফুল প্যান্ট পরে, বয়ফ্রেন্ড সহ, বয়ফ্রেন্ড ছাড়া টিকটকে ভিডিও করতে পারে। আমাদের দেশ এখন ইউরোপ আমেরিকার মতো নিরাপদ। ভাই ভাই আপনার মেয়ে ফোন দিছে ভাই। হ্যাঁ মা বলো। না না, রাত 10টা বাজে, এখন তো সেফ না। এটা তো ইউরোপ আমেরিকা না যে তুমি যখন তখন বাইরে চলে যাবা। না না না। সমল। জি ভাই। আর কি বিষয়? ভাই আজকে অনেক যুবক আসবে, ওদেরকে মাদকের ক্ষতিকর দিক হিসাবে আমরা একটা ভাষণ দিব। তার আগে গাড়িতে কিছু বোতল রাখা আছে, ওগুলা ফ্রিজে রাখার ব্যবস্থা করো। ভাই ওইখান থেকে 2 বোতল সরে রাখছি। কেন? পোলাপাইন বলছে মাদক বিরোধী সমাবেশে বোতল ছাড়া আসবে না। চমৎকার। তো সমত। জি ভাই। আমার বাবার ব্যবসার কি অবস্থা? আঙ্কেল তো ভালো আছে, গতকাল উনি সিঙ্গাপুর থেকে আসছে। সমত, মিয়ানমারের বাবার কি অবস্থা? ভাই খুবই বাজে অবস্থা,
অন্যদের ব্যবসা বদ নজর পড়ে, আমাদের ব্যবসা বদি নজর পড়ছে। ওরা তো বাতের হোটেলে ধরে নিয়ে গেছে। ওকে এক্ষুনি কল দাও, কল দিয়ে বলো ওসি বরুণ ওকে ছাড়ুন। বরুণের কিন্তু করুণ অবস্থা, নতুন ওসি আসছে, ও মাদকের ব্যাপারে অনেক করা। তার একটাই কথা, কি কি কথা? ধরা ডিবি কিনা বল। জি ভাই, জি ভাই, সম্রাট ভাই, ভাই সম্রাট ভাই ফোন। আমি ছাড়া এলাকার সম্রাট কে আবার? ভাই জুয়ার সম্রাট। ও আচ্ছা। হ্যাঁ সম্রাট, কি অবস্থা ভাইয়া তোমার? ভালো? হ্যাঁ ঠিক আছে, তুমি কোনো চিন্তাই করো না, 5 কোটি টাকা আমার উন্নয়ন ফান্ডে পাঠিয়ে দাও। হ্যাঁ পেমেন্ট অবশ্যই ডিজিটাল হবে, তুমি জানো না আমাদের এই সরকার উন্নয়ন উন্নয়ন বাই। কিন্তু সহমত? জি ভাই। 5 কোটি তো অনেক টাকা, এত টাকা নেওয়াটা আবার মুশকিল না? ভাই যত মুশকিল তত আসান, বলে গেছে রাকিব আল হাসান। ভাই একটা কাজ করি, ঠিক আছে, ওই 5 কোটি রাকিব আল হাসানের ব্যাটিং অ্যাপসে লাগিয়ে দে। যাও লাগিয়ে দাও। হ্যালো, আপনি বারবার কেন ফোন দিচ্ছেন? আপনাকে বলছি 2 দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে, আপনি 15 দিন পর পর কেন ফোন দিচ্ছেন? দেখেন ভাই, ওই প্রকৌশলী ফোন দিছে, ওই যে ট্রান্সফারের জন্য 5 কোটি টাকা নিছেন, এখন ফেরত চাচ্ছে। হ্যাঁ সহমত, তুমি মনে হয় জানো না, উন্নয়ন ফান্ডে একবার যে টাকা যায় সে টাকা আর ফেরত দেওয়া হয় না। তুমি ওকে এক কাজ করতে বলো। বলেন ভাই। আগের প্রকৌশলী পুকুর খননের নামে যে 5 কোটি টাকার বাজেট দিছিল, নতুন প্রকৌশলীকে বলো পুকুর ভরাটের একটা বাজেট দিয়ে দিতে। তাও তো ওই 5 কোটিতে হবে না ভাই। তাহলে এক কাজ করো, এলাকায় নদী নালা খালবিলের উপরে একটা ব্রিজ বানায় দাও। এলাকায় কি নদী নালা খালবিল নাই? ভাই না থাকলেও সমস্যা নাই, আপনি বলছেন নদী হবে, কাল হবে, তারপর ব্রিজ হবে। চমৎকার চমৎকার, চমৎ, তোমার বুদ্ধির উন্নয়ন হয়েছে দেখা যাচ্ছে। ভাই আমরা কিন্তু সিমেন্টের পরিবর্তে বালু দেব। অবশ্যই। আমরা রডের পরিবর্তে বাঁশ দেব। অবশ্যই। আর ওই ব্রিজ আপনি উদ্বোধন করবেন। অবশ্যই না সহমত, তুমি কি পাগল? ভাই আরেকটা সমস্যা আছে। আবার কি সমস্যা? ওই যে ব্যাটারি গলির লাবু কমিশনার আছে না, মালটা ডিস্টার্ব করতেছে। মালটাকে তুলে আনার ব্যবস্থা করো। ভাই মালটা তুলে আনা যাবে না, মালটাকে টাকা দিয়ে বুক করো। ও লাবু কমিশনার টাকার কাছে বুক হয় না। তাহলে মালটার দুর্বলতা কি? ফিমেল ফিমেল ফিমেল। আর কি? বড় বড় মডেল, কিউট কিউট নায়িকা, সুন্দরী সুন্দরী আপা। কিন্তু সহমত, আমি তো শুনছিলাম উনি খাইছিল বয়কট, গালকট আবার কখন খাইলো? যাই হোক যাই হোক, একটা পরীর ব্যবস্থা করো। ভাই শুধু পরি হলে হইব না, সাথে মনি লাগবে। সে ব্যবস্থাও করা হবে, কিন্তু কাজের কথা বলো, আমরা যে কাজে এখানে এসেছি শুরু করো। জি ভাই, এখনই আমরা ভাষণ শুরু করতেছি। ভাই সম্মানিত সাথী ও বন্ধুগণ, আজকে আপনাদের সামনে ভাষণ নিয়ে যাচ্ছে এই এলাকার কৃতি সন্তান, বাংলাদেশ গণতান্ত্রিক ভাতাবাজি পার্টির সভাপতি, আপনাদের প্রিয় বড় ভাই, আমাদেরও প্রিয় বড় ভাই, গরিবের শত্রু, জনগণের শত্রু, আপনারা সবাই তাকে চিনেন, আমাদের প্রাণপ্রিয় বড় ভাই, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যাকে মানুষ শুধু গালি আর গালি দেয়, সে আমাদের বড় ভাই জোবাইদুল ভাই। ভাইয়েরা তোমার, বোনেরা আমার। এই সরকার, আমাদের এই সরকার উন্নয়নের সরকার। আমি প্রতিজ্ঞা করছি, আমাদের দল ক্ষমতায় আসলে তোমাদের এলাকা হবে ডিজিটাল, হ্যান্ডসাম, স্মার্ট। সহমত? জি ভাই। আমার মনে হয় আর সময় নাই ভাই, মরার আগে উপরওয়ালাকে স্মরণ করুন। উন্নয়ন উন্নয়ন এবং উন্নয়ন। শুধু বলতে চাই, গভর্নমেন্টের ওই একটা প্রজেক্ট ছিল না, বাদ যাবে না একটি শিশু, আমাদের কোনো শিশু বাদ যায়নি। সবগুলোকে হ্যাঁ, সবগুলো শেষ পর্যন্ত লাবু কমিশনার পর্যন্ত অ্যাটাক হয়েছে। শুরুতে আমরা লাবু কমিশনার দিয়ে শুরু করি। সেটা হলো, প্রথমে বলবো যে স্ক্রিপ্ট, যেহেতু আমি পিছনের মানুষ মেইনলি, তো এটা স্ক্রিপ্ট ছিল অসাধারণ। তারপরে বলবো অ্যাক্টিং। আমি পার্সোনালি লাউডার অ্যাক্টিং পছন্দ করি না, খুব সাটেল অ্যাক্টিংটা আমি পছন্দ করি। সো ওই জায়গা থেকে
এই জুবাইদুল কাদের আর সহমত ভাই দুজনেই কখনোই মানে পুরোটা সময়ই কিন্তু আন্ডারটোনে অ্যাক্টিং করে গেছে, যেটা আমি মাঝে মাঝেই ভাবছিলাম মনে হয় যে এই মনে হয় তাল কাটা হয়ে যাবে, কিন্তু কনস্ট্যান্টলি এটা ধরে রাখছে। মানে এটা সহজ বিষয় ছিল না, বাট দারুণভাবে মানে তোমরা উতরে গেছো। আরেকটা জিনিস যেটা হয়েছে যে মানে সেন্স অফ হিউমারের ক্ষেত্রে যে অনেকগুলো বিষয়, কোক, বয়কট, লাবু কমিশনার, পলিটিক্যাল স্যাটার, এই যে জায়গাগুলো মানে দুইজনে মানে আমি মানে আমার জন্য খুব ডিফিকাল্ট হবে যে যদি এটাকেও বলে যে কারটা বেশি ভালো হয়েছে, এটা বলা যাবে না, কারণ দুইজনেই কনস্ট্যান্টলি খুব ভালো। বাট আমাদের যে রাজনীতিবিদ তার সবচেয়ে প্লাস পয়েন্ট হলো যে আন্ডারটোনে অ্যাক্টিং করাটা। এবং আমি মানে আমার যদি কোনো সময় সুযোগ হয় এবং তোমরা যদি কখনো চাও যে অ্যাক্টিং করবা, তাহলে আমি মানে সবার সামনে আমি বলতে চাই যে তোমরা এনি টাইম তোমরা আসো, আমরা উইল ওয়ার্ক টুগেদার। আমি মন থেকে বলছি কাউকে খুশি করার জন্য। থ্যাংক ইউ। অবশ্যই আমরা চাই। আই রিয়েলি এনজয়েড ইট। থ্যাংক ইউ সো মাচ। একজন অভিনেতা এবং ডিরেক্টর তিনি কিন্তু বলে দিয়েছেন যে তোমরা যারা আছো অবশ্যই আমরা অবশ্যই চাই কাজ করতে। থ্যাংক ইউ। আমির ভাই কেমন লেগেছে আপনার? এরকম ডুয়েট পারফরমেন্স এত সিঙ্ক্রোনাইজ করে পারফর্ম করা অনেক প্রফেশনাল অ্যাক্টর অ্যাক্ট্রেসদের জন্য খুব ডিফিকাল্ট হয়, এবং এত এরকম অডিয়েন্স আমাদের সামনে উইথ মিউজিক, এবং দুজনের ক্যারেক্টার এত সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলেছে, এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, একদম মনে হচ্ছে যেন অরিজিনালি একজন নেতা এবং একজন গ্রাম অঞ্চলের উপজেলার যে ধরনের নেতারা থাকে, এবং উপজেলার এরকম ছোটোখাটো যারা আছে তারা কিন্তু একা থাকলে বিশাল কিছু একটা ভাব নেই, যেটা নিয়ে সে শুরু করেছে, এবং যখন মেইন নেতা আসে তখন আবার ডাউন। এক্সিকিউশন ওয়াজ টু গুড, বিউটিফুল। এবার বলবে শবনম ফারিয়া। মানে আপনার নর্মালি খুবই কাম একটা ছেলে, ও যে অভিনয় করতে পারবে আর এই ধরনের পারফরমেন্সও এরকম স্টেজে দিতে পারবে এটা আমার কোনো ধারণা ছিল না, কারণ অভিনয় তো খুব কঠিন একটা জিনিস। আর ও কিন্তু খুবই সবসময় চুপচাপ, ও কোনো মানে যে নেতা করছে ভাইয়া ও খুবই চুপচাপ একটা ছেলে, ও জাস্ট পারফরমেন্সটাই করে, তার আগে পর সবসময় হয়ে থাকে, ও কখনো আমাদের দিকেও তাকায় না। সো এরকম একটা এক্সপ্রেশনলেস মানুষ যে এরকম অভিনয় করতে পারবে, এটার জন্য একটা হাততালি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দুজনের পারফরমেন্সই খুব ভালো ছিল, ছন্দ ছিল একটা খুব সুন্দর ছন্দ ছিল, সব কিছু মিলে খুব ভালো ছিল পারফরমেন্স। এগুলো টেলিকাস্ট হওয়ার পর যদি অনেক কিছু পরিবর্তন হয়ে যায় তখন কি হবে? কি হবে? কি হবে? কি হবে? তখন প্রত্যেকে যার যার জায়গায় তাকিয়ে থেকে দেখবেন কোথাও কেউ নেই, সত্যি কেউ কাউকে খুঁজে পাবেন না, দেখবেন কোথাও কেউ নেই। এবং যার জন্য একবার আন্দোলন হয়েছিল তার জন্য আবার আন্দোলন হবে, এখন কিন্তু হয়নি, আবার হবে। কার কথা বলছি? কার কথা বলছি? সে আসলে আমি জানি না কোথাও কেউ নেই, থাকবে কি না, নিশ্চয়ই থাকবে, সবাই সবাই আছে সবখানে। আসছে বরিশাল থেকে বাকের ভাই। ক্যাসেট বন্ধ, এক কাপ চা দে। কি অবস্থা এলাকার পোলাপান? আরে বদির মতো দেখা যাইতেছে। মজনু, মোনার দিকে খেয়াল রাখো, জানোই তো মোনার কোথাও কেউ নেই। ওই দিন আমার কাছে একজন আসছে, আইসা আমারে কইতাছে, বাকের ভাই একজনের খুন করতে হইব, যত টাকা লাগে আমি দিমু। আমি কইলাম এই বাকের টাকার জন্য কখনো মানুষ মারে না, বুঝতে পেরেছো? পরে কইলো ভাই হাসর হোস্ট রনিরে মারতে হইব। আমি কইলাম দূর বেটা, বাদ দে, টাকা পয়সা লাগবে না। তো ওই দিন মোনার সাথে রাস্তায় দেখা, মোনারে কইলাম মোনা স্টপ, শোনো আমি তোমার বুকে একটা ভালোবাসার হাউস মানে ঘর বানাইতে চাই, দিবা? মোনা কইলো হ্যাঁ বিয়ার পরে দিব। আমি তো আনন্দে আত্মহারা, মোনা আমার আনন্দটুকু থামায় দিয়া কইলো দেখো আমি যারে বিয়া করব তারে দিব। ওকে, মতির সাথে দেখা হয়েছিল আমার রাস্তায়, মতিরেও আমি স্টপ করলাম, মতিরে বললাম মতি তুমি না ব্যাংকে গেছিলা,
তোমার কাছে কত টাকা আছে আমারে দাও। কইলে বাকের ভাই আমি ব্যাংকে গেছিলাম 10 লাখ টাকা তুলতে, কিন্তু যায়া দেখি আমার ব্যাংকে 7 লাখ টাকা আছে, আমি আর টাকা তুলি নাই। আমি বললাম মিস্টেক করেছো মতি, তুমি 7 লাখই তুলতা, 3 লাখ লস হইলে আমার হইতো। তো আমার মতো শক্তপোক্ত পুরুষের জীবন কঠিন কইরা ফেলে বৌদি, আর নরম সরম পুরুষের জীবন নষ্ট করে এলাকার বৌদি। যাই হোক, একদিন মজনু আমার কাছে দৌড়াইতে দৌড়াইতে আসছে। মজনু আইসা আমারে কইলো ভাই পুলিশ আইতাছে। আমি একটা রুমে ঢুকিয়া দরজা লাগাই দিলাম। একটু পরে দরজায় নক। আমি কইলাম কে? আমরা পুলিশ। কি চান? একটু কথা কইতে চাই। আপনারা কয়জন? 4 জন। তাইলে নিজেরা নিজেদের মধ্যে কথা কয়ে নেন। আমি যদি লাবু কমিশনারের মতো কখনো নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেই, ডিসিশন ফাইনাল। আমি আমার ছোট ভাই তুষাররে নিয়ে যাবো ওই জায়গায় বক্তব্য দিতে, কারণ আমার মহল্লাবাসী জানে দুষ্ট পানি খায়া কেউ মিছা কথা কয় না। রনে, তুমি নাকি বহুত দুষ্ট হয়ে গেছো, ভালো হয়ে যাও, তোমারে কিন্তু ডলা দিতে হইব। জানোই তো মাইরের মধ্যে ভাইটামিন আছে। যাই হোক, ওই দিন পার্কে গেছি, দেখি রনি বয়া রইছে। আমি বললাম রনে তোমার পাশে এটাকে? আমার গার্লফ্রেন্ড ভাই। আমি মায়াটার দিকে একটু তাকাইলাম, সুন্দরী, এরপর 2টা চুমা দিলাম। রনি কইলো ভাই এটা করলেন কি? আপনার ঘরে তো মোনা আছে। আমি কইলাম ঘরে তো টয়লেটও আছে, কিন্তু বাইরে সাপ্লে করবো কি? দারুণ দারুণ। মেন্টররা ছোট্ট ছোট্ট পোলাপানরা কিন্তু দুষ্ট দুষ্ট বানায় ফেলতেছো, ভালো হয়ে যাও, তোমাকেও ডলা দিতে হইব। জানোই তো মায়ের মধ্যে ভাইটামিন আছে। যাই হোক, ওই দিন দৌড়াইতে দৌড়াইতে আমার কাছে বদি আসছে। বদিরে আমি কইলাম বদি একটু দাঁড়াও, স্টপ, দেখে আসো মহল্লায় কোনো পুলিশ আছে কিনা। বদি গেল, 1 ঘন্টা হয় বদি আসে না, 2 আওয়ার হয় বদি আসে না, 3 আওয়ার হয় বদি আসে না, 4 ঘন্টা পরে বদি আসলো। আমি বললাম বদি তুই কামটা করলি কি? তোর এত দেরি হইলো কিসের জন্য? ভাই মহল্লায় কোনো পুলিশ আসিল না, এখানে থারা দিয়া সব পুলিশ ধরে নিয়ে আইছি। যাই হোক, শেষ করমু। শেষ করার আগে, জাহাঙ্গীর তুমি নাকি পোলাপান্ডে ঠিকঠাক ফুট দাও না, অনেক কিপ্ট হয়ে গেছো। শোনো, তোমারও ডলা দিতে হইব। জানোই তো মাইরের মধ্যে ভাইটামিন আছে। ওকে, দ্যাটস অল। हवा में उड़ता जाए मेरा लाल दुपट्टा मलमल का, मेरा लाल दुपट्टा मलमल का हो दी, हो दी। हवा में उड़ता जाए मेरा लाल दुपट्टा मलमल का, मेरा लाल दुपट्टा मलमल का हो दी, हो दी। ওকে, দুর্দান্ত একটা পারফরমেন্স দেখলাম। সোয়াদ, জানোই তো তোমার পারফরমেন্সের মধ্যেও ভিটামিন আছে। অনেক সুন্দর ছিল, একদম সেই ছোটবেলায় আমরা দেখেছি এই সিরিয়ালটা, সেখানে ফিরে গিয়েছিলাম এবং তুমি ক্যারেক্টারটা চেষ্টা করেছো একদম 100% ফুলফিল করবার জন্য। অনেক সুন্দর ছিল, পাঁচগুলোও সুন্দর ছিল, মজা পেয়েছি। একেবারে যেভাবে দাঁড়িয়ে থাকতে হয়, একেবারে বাকের ভাই তার ক্যারেক্টারটা একবারে একবারে ঠিক সেই রকমের রূপরেখা দেওয়ার চেষ্টা করছে এবং দেখতে দুর্দান্ত লাগছে। সোয়াদকে দেখতে খুব ভালো লাগছে, একদম বাকের ভাইয়ের মতো লাগছে। লুকটা খুব ভালো ছিল, কন্টেন্ট ছিল, ভালোই ছিল। কিন্তু আমার কাছে এটা মনে হয়েছে সোয়াদের মধ্যে অ্যাক্টার হওয়ার খুব ভালো পোটেনশিয়াল আছে। এটা আরও অনেকগুলো ক্যারেক্টার করেছে, খুব ভালো ক্যারেক্টার ধরতে পারে, ঠিক আছে। কিন্তু আমার আসলে মনে হয় আরও ভালো পারফরমেন্স লাগবে, আরও অনেক ভালো লাগবে। ভালো ছিল কিন্তু আরও ভালো লাগবে। বেস্ট অফ লাক। এবার অভিনেতা তুষার। সোয়াদ ভালো ছিল, কিন্তু তোমাদের ওই যে গত এপিসোডে তোমার বোধহয় একটু খারাপ ছিল, ওই মন খারাপটার রেশ কি এখনো আছে? ওখান থেকে বের হতে পারো নাই মনে হয়। তার চেয়ে ভালো করার চেষ্টাটা একটু বেশি। আই ওয়াজ প্রিটি কনফিডেন্ট বিফোর দ্য পারফরমেন্স। না সেটা ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওইটা বোধহয় একটু তোমার ওই খারাপ লাগাটা এখনো আছে। ওগুলো কোনো কিছু না, জীবনে খারাপ লাগা, খারাপ সময় একটু যাই, ওটা কোনো বিষয় না। ওটা নিয়ে যদি তুমি সামনে চিন্তা করো তাহলে কিন্তু ভালো করতে পারবে না। ভালো ছিল, তোমার আজকে ভালো ছিল। ওকে, এবার অভিনেতা কাম ডিরেক্টর শরাফ আহমেদ জীবন বলবে।
এইটা এই ক্যারেক্টারটা প্লে করা একটু ডিফিকাল্ট, কারণ হচ্ছে আমরা বাকের ভাই ক্যারেক্টারটা আমরা এত বেশি দেখছি, যার কারণে আমাদের একটা ভিজুয়াল কিন্তু তৈরি হয়ে আছে। পারফরমেন্স ইজ গুড, আই রিয়েলি লাইক ইট। থ্যাংক ইউ। রিস্ক নিয়েছে ফাহিম আমান সোহাদ। আপনি আগে দেখলে চিনতেই পারতেন না যে ও কি কতটা চেঞ্জ করেছে। সো দুর্দান্ত ছিল, একটা জোরে হাততালি ওর জন্য। থ্যাংক ইউ। হাও মে উড়তা যায় মেরা লাল দুপাট্টা মলমল গাও জি ও জি। দুর্দান্ত হতে চলেছে আমাদের এই পর্বে ধামাকা একটি পারফরমেন্স রয়েছে, তাকে ডেকে নেব। তার আগে আমাদের বিচারকদের জন্য জোরে একটা হাততালি হোক। আজকে আমাদের গেস্ট জাজ হিসেবে আছেন আমাদের প্রিয় অতিথি, এনটিভিতে যিনি ফাউল জামাই করছেন, আমাদের ফাউল জামাই শরাব আহমেদ জীবন। ওকে, ফাউল জামাই নিয়ে কথা হবে, কিন্তু আগে ভালো জামাইকে ডেকে নিয়ে আসি নাকি। আসছে এবারের পারফর্মার মেহেদি হাসান তরু। আসসালামু আলাইকুম ভাই, আমি কিন্তু 98-এ ছিলাম। 2001-এ ম্যাট্রিক দিছি আমি, 98-এ 8-এ ছিলাম। আপনিও কি তাই? দেখা মনে হয় আমার দাদার বয়সী। আমি সরকারি স্কুলে পড়ালেখা করছি। হ্যাঁ, তো জানেন তো সরকারি স্কুল আর প্রাইভেট স্কুলের মধ্যে কিন্তু অনেক ডিস্টেন্স, কিন্তু এই ডিস্টেন্সটা কিসের? টাকার। কিন্তু দেখেন প্রাইভেট স্কুলের বাচ্চাদের রোগগুলো কি হয়? ডিসেন্ট্রি, এপিলেপসি, ঠিক আছে, ব্যাড হেডেক, বেলি এক। আর আমাদের সরকারি কি হইতো? খাওজানি, চুলকানি, ফোড়া। তো আমার স্কুলের মধ্যে আমরা ক্লাস 5-এ থাকতে খুব চিল্লাচিল্লি করতেছি। তো স্কুলে, সরকারি স্কুলে আবার ইয়েতে আসে, ওই যে ইন্সপেকশনে আসতো। হ্যাঁ, তো না বলে হঠাৎ করে চলে আসছে ইন্সপেকশনে। তো এসে দেখলো আমরা অনেক চিল্লাচিল্লি করতেছি। যে ছেলেটা বেশি চিল্লাইতেছিল ওর কান ধরে স্যার বাইরে দাঁড়া করালো। আমরা তো সবাই চুপ, আল্লাহ জানে কি হয়। এসে বলতেছে ক্যাপ্টেনকে। তো কাউসার দাঁড়ালো, দাঁড়ায় বললো স্যার আমি। তোমাদের স্যার কই ক্লাসের? আর যে ছেলেকে আমি বাইরে দাঁড়া করেছি ওর রোল নাম্বার কত? ওইটাই আমাদের স্যার ছিল। আমার ক্লোজ ফ্রেন্ড সজল, ও কোনোদিন হোমওয়ার্ক করতো না, পড়ালেখা করতো না, সারাদিন বাইরেই থাকতো কান ধরে, নাহলে নীল ডাউন হয়ে, নাহলে ক্লাসে হাঁটতো। তো একবার ওর বাবাকে স্যার ডেকে বলতেছে যে আপনার ছেলে তো আউটস্ট্যান্ডিং বয়। হ্যাঁ, ও তো ঠিক ওর বাবার মতো পড়াশোনায়। যাই হোক, এভারেজের মতোই সে হোমওয়ার্ক আনে নাই। তো একদিন স্যার বলতেছে যে আচ্ছা তোরে আর কত মারুম, বল তোরে আমি কি করুম? কয় স্যার কালকের মাইরের ব্যথায় এখনো যায় না, আজকে আর মাইরেন না, আমারে করেন কি স্টোর রুমে আটকে থুয়ে দেন। কয় আচ্ছা তুই একা একাই যা, স্টোরে যা, নিজে আটকে থাক। কয় জি স্যার। যাওয়ার সময় কইতেছে স্যার ফারিয়া হোমওয়ার্ক আনে নেই, ওকে নিয়ে যাই। নর্মালি আমরা ওয়াশরুম থেকে আসলে কি করি? সাবান দিয়ে হাতটা ধুই, ফ্রেশ হই, রাইট? কিন্তু আমরা বন্ধুরা কি করতাম? ওয়াশরুম থেকে বাইরে এলে দোস্ত, এটা তো ভালো নর্মাল, সজল তো অ্যাবনর্মাল কিছু করতেই হবে। ও কয় বন্ধু জিব্বাটা দেখা তো। এরপরে আমরা ক্রিকেট খেলতাম। হ্যাঁ, তো আগে আপনার মনে আছে কিনা, নির্মাণ একটা খেলা হতো, ডিস্ট্রিক্ট ওয়াইজ স্কুল খেলা হতো। তা আমাদের খেলা পড়ছে একটা বড়লোক স্কুলের সাথে। তা আমরা গরিবরা যাওয়ার পরে দেখি ওরা 11 জন প্লেয়ার একই রকম জার্সি পরে খেলতেছে, যেটা আমরা জীবনে প্রথম দেখছি লাইভ। ইভেন ওই দিনে আমি প্রথম জানছি প্যাড 2 রকমের, ছেলেরা প্যাড পায়ে পরে। দেন ওই যে পিন্টু প্রথমে ব্যাটিং করবে, ওপেনার ব্যাটিংয়ে দাঁড়ালো, বল আসলো, এমন জায়গায় লাগলো পড়ছে গেল। বসে এরকম খোঁজাখুঁজি শুরু করছে, আমরা মনে করছি অন্ধ হয়ে গেল কিনা। পরে দেখি যে ওই গার্ড খুঁজতেছে। আম্পায়ার এসে বলতেছে, একটা পলিথিন দিয়ে বলতেছে এইটা কার? কিন্তু আমার। গার্ডের মধ্যে পলিথিন লাগাইছিস কেন? স্যার আমরা প্লেয়ার 11 জন, গার্ড 3টা। যাক, এরপরে ব্যাটিংয়ে দাঁড়ালো, 3-4টা বল মিস করলো, মানে ব্যাটে কানেক্ট করতে পারলো না। পরে আমরা যে বললাম ভাই কী হয়েছে তোমার? ব্যথা তো কমছে কিন্তু মাথা তো ঠিক নাই। কে কী হয়েছে? বল দেখতেছি 3টা। আমি ভাইয়া শুনো, ঠান্ডা মাথায় দেখো, ডানেরটা বামেরটা 2টা বাদ, মাঝখানে যে বল ওইটারে খালি মারবা, 6। ওকে ডান, রেডি। পিন্টু ভাই দাঁড়াইলো, আবার 4-5টা বল ব্যাটেই লাগাইতে পারলো না। আবার যে বললাম ভাই সমস্যা কি? তোমার বললাম না মাঝখানের বলটা মারো। কারে বল তো মাঝখানেরটা মারুম, ব্যাট কোনটা দিয়ে মারুম?
এরপর আমরা কলেজে উঠলাম, এখন কলেজে উঠছি আরও বড় হয়েছি, এখন তো আর সিগারেট দিয়ে হবে না, ওই যে পিন্টু। যাই হোক, এরপরে আস্তে আস্তে আমরা বড় হলাম। কিন্তু সজলের একটা বদভ্যাস ছিল, ও গোসল করতো না, শীতকালে তো না, গরমের দিনেও না। তা আমরা এখন বড় হয়েছি, বিয়ে শাদী করছি, তো বিয়ের পরে সজলকে বললাম, সজল এখন সত্যি করে কথা তুই গোসল করস? এখনও শরীর থেকে মহিষ পচা গন্ধ আহে। কয় যেই দিন করি সেই দিন করি, যেই দিন করি না সেই দিন করি না। যাক, এত কিছুর পরও আমার এই বন্ধুগুলো আছে বলে কিন্তু আজকে আমি এখানে, তারা অনেক সাপোর্টিভ, অনেক হেল্প করছে আমাকে। এবং আমার মাঝে মধ্যে মনে হয়, বিশ্বাস করেন ভাই, যে ওরা না থাকলে আমার মনে হয় আমি এই স্টেজ না, আরও অনেক উপরে যাইতে পারতাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দুর্দান্ত। আমিন ভাই বলবেন। তরু, থ্যাঙ্কস তরু, যে তুমি এমন একটা পারফরমেন্স দিলে, আমাদের সত্যি মনটা ফ্রেশ হয়ে গেছে। ব্রেন তো ফ্রেশ হয়েছে, মনটাও ফ্রেশ হয়ে গেছে। মানে কেন জানি মনে হয় যেন আমরা সেই ছোটোবেলায় স্কুল লাইফ, কলেজ লাইফে ফিরে গিয়েছিলাম, একদম ভিজুয়ালি আমরা দেখতে পাচ্ছিলাম। এবং তোমার পারফরমেন্সটা না পারফরমেন্স মনে হচ্ছিল না আমাদের কাছে, মনে হচ্ছিল আমরা ফ্রেন্ড সার্কেল বসে কেউ গল্প বলছে আমাদেরকে। এবং এখানে পাঞ্চ লাইনগুলো না মনে হয় না যে জোর করে কোনো পাঞ্চ লাইন দেয়া হচ্ছে, মনে হচ্ছে এটা একটা স্বাভাবিক ঘটনা, এগুলোই ঘটছিল, এগুলোই বলছিল। এটাই হচ্ছে সবচেয়ে মজার জিনিস হচ্ছে স্ট্যান্ড আপ কমেডির। থ্যাংক ইউ, পারফরমেন্স তো অসাধারণ ছিল। আমরা স্ট্যান্ড আপ কমেডিয়ানরা আমরা বন্ধুদের সামনে গল্প করি, বন্ধুদের সামনে নিজেরা তৈরি হই, আবার সুযোগ পেলে সেই বন্ধুদের নিয়ে আবার অন্য স্টেজে আমরা এরকমভাবে বলে মন জয় করে ফেলি। অসাধারণ, থ্যাংক ইউ। উনি মাঝে মাঝে এরকম পারফরমেন্স দেয় যেটা দেখলে আমার মনে হয় ওনাকে জাজ করার মতো আমি যথেষ্ট কোয়ালিফাইড না, মানে এত বেশি ভালো হয়ে যায়, কি বলবো, আর খুব ভালো ছিল। থ্যাংক ইউ। তুষার খান। তরুর পারফরমেন্স তো বরাবরই অন্যরকম, জীবন থেকে নেয়া, আমাদের প্রতিটা হ্যাঁ জীবন থেকে নেওয়া, একদম একদম যতগুলো এপিসোড আছে বিভিন্ন সাবজেক্টগুলো নেয়, ওটা একদম আমাদের ভেতরের, এবং সেগুলোকে তুমি এমনভাবে প্রেজেন্ট করো যে ওটা, হ্যাঁ আমি যেটা বলছি যে আমরা দেখতে পাই চোখের সামনে, আমাদের ছোটবেলায় ফিরে চলে যাই। খুব ভালো ছিল তরু, অনেক ভালো। এবার আমার বলতে হবে? হ্যাঁ বলতে হবে। জীবন ভাই, অনেকগুলো ক্যারেক্টার, অনেকগুলো ইভেন্ট, অনেকগুলো ভিজুয়াল, এবং এর মধ্যে কানেকশন, এইটা দুর্দান্ত। একটা ভিজুয়ালের মধ্য দিয়ে আমি যাচ্ছি এবং আমি এনজয় করছি, এটা আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমার জন্য অফার নাই ভাই? হ্যাঁ, কারণ আমার হাতে তো সময় অল্প, বুঝলেন, আমার তো বয়স হয়ে গেছে, তো তাহলে একটা অফার দিয়েই দিই। হ্যাঁ ঠিক আছে, আপনার জন্যও আছে। ভাই অসম্ভব সুন্দর ছিল, তবে আমি জাস্ট বলবো যে আপনি গ্রিন পরেছেন। সচরাচর ডিরেক্টরের সামনে না শুটিংয়ে যখন মেয়েরা যায়, মেয়েরা গ্রিন পরে না। আমি জিজ্ঞেস করেছিলাম যে কেন ডিরেক্টরের সামনে গ্রিন পরলে সমস্যা কি? বলে ওই তো শুধু বলে গ্রিন রুমে আসো। আমি তো এটাই বললাম যে ওকে, আমাদের জীবন ভাইয়ের ভালো লাগছে। জীবন ভাই, আপনার আরেকটা জনপ্রিয় যেটা নাটক ছিল জ্ঞানী গুণী, হ্যাঁ জ্ঞানী গুণী, এটা নিয়ে অনেক কথা হয়েছে, সেটাতে কাজ করার কথা ছিল মনে হয় শবনম ফারিয়া, কোনোভাবে হয়নি, ওইটা খুলে আপনিও কিন্তু একটা টাচে থাকতে হবে। এবং আমি যে কারণে প্রসঙ্গটা তুললাম, সেই জ্ঞানী গুণীর স্ক্রিপ্ট রাইটার কে জানেন? রনি না, আমার চেয়েও যে জ্ঞানী, আমাদের ওস্তাদ একজন, সেও এই পারফর্মারদের একজন মেন্টার, শাহজাদা শাহেদ ভাই। একটা জোরে হাততালি। শাহজাদা ভাই একটু আসবেন, একটু সামনে আসুন। আসেন। এই সে স্ক্রিপ্ট রাইটার এবং দুর্দান্ত। শাহজাদা ভাই, এ পর্যন্ত কতগুলো নাটক লিখেছেন আপনি? 250+। দেখেন, যারা পিছনে কাজ করে তাদেরকে আমরা সেভাবে মূল্যায়ন করি না, কিন্তু দুর্দান্ত একজন আমাদের সহযোগী। তো আমাদের এই মেন্টর কারা ট্রেন আপ করছে, সো বুঝতে হবে কারা স্ক্রিপ্টিংয়ে আছে। সো একটা জোরে হাততালি হোক। সুপার। এবং ওনাকে দেখতেও কিন্তু বিদেশি লাগে, ভালো করে খেয়াল করে দেখো। আপনি বঙ্গ তো এই কথাটাই বলছিলাম নাকি? তার মানে আমি মিথ্যা বলি না, এটা আপনার মুখ থেকে শোনার জন্যই বলছিলাম আর কি। তাহলে পারফর্মাররা কাজ করবে আর এরকম দুর্দান্ত স্ক্রিপ্ট রাইটাররাও কাজ করবে। সো একটা জোরে হাততালি হোক। থ্যাংক ইউ।
ওকে, এবার আমরা দুই সমুদ্র বন্দরকে এক করতে চলেছি। এখানে পারফর্মারদের মধ্যে অন্তরের যেমন মিল থাকতে হয়, তেমনি দুই বন্দরের মিল হয়েছে। সেই কোন দুই বন্দর? আমাদের দেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর হচ্ছে চট্টগ্রাম, আরেকটা কোথায়? খুলনা। দুই জায়গার দুইজন, কিন্তু দুইজন অদ্ভুতভাবে হাসি মুখের, একই রকমের প্রায়, মানুষের অন্তর জয় করবার মতো দুইজন একসাথে হয়েছে। চট্টগ্রাম থেকে সুস্মিত দে এবং খুলনা থেকে তারেক মাহমুদ আসছে একসাথে। মামা, মামা যাবেন? কই যাবেন? ঢাকা মেডিকেল। না যাবো না। কই যাবেন? হ্যাঁ, অন্য জায়গায় যাবো। এক কাজ করেন, যে জায়গায় যাবেন আমার ওখানে নিয়ে যান। যাওয়ার সময় যে কোনো একটা মেডিকেলে নামাই দিয়েন। আপনাদের যা অবস্থা, আমার তো আত্মীয়রা দেখা লাগবে না, যে কোনো একটা র্যান্ডম রোগী দেখে নিব। হ্যাঁ, এটারই তো প্যাসেঞ্জার লাগবে। ওঠেন। তবে ভাড়া কিন্তু 600 টাকা। 600 টাকা? মিটারে যাবেন না? মিটার তো আমার লগেই যাইবো। মস্কারি করেন? আপনি শিক্ষিত? অবশ্যই শিক্ষিত, আমি ইংলিশে অনার্স। এখন কি করেন? এখন ব্যাংকে চাকরি করি। আপনার সার্টিফিকেট আছে আমার মিটারের মতো আছে, কিন্তু কামে লাগে না। আচ্ছা যাক, ওঠেন। মামা 600 টাকার ভাড়া, কিন্তু ভাড়া দিব আমি 300 টাকা, বাকি দিবেন আপনি। আমি কেন দেবো? ওমা সিএনজিতে আসি দুইজন, ভাগাভাগি করে নিব অর্ধেক অর্ধেক। রাখেন রাখেন সব কথা। আমার একটা ফোন আছে, ফোন আছে। হ্যালো হ্যালো, সোনা কি যাচ্ছে? হ্যালো, আরে গরু ছাগল সব ভালো আছে? হ্যাঁ ভাই, পরে কথা কব। কে ফোন দিল? আমার বন্ধু ফোন দিছিল, দুবাই থাকে। আপনার তো ফোনের প্রয়োজন নাই দেখি, যত জোরে চিল্লাচ্ছেন দুবাই থেকে শোনা যাচ্ছে। আপনার নাম কি? আপনারা আমি একটা ক্লু দিই, আমার জন্ম হয়েছে বর্ষাকালে। বর্ষা বাদল হয়েছে, তা আপনার নাম বাদল? হ্যাঁ, হইল না। তাইলে নিশ্চয়ই শ্রাবণ মাস হয়েছে, আপনার নাম শ্রাবণ? তাও হইল না। শুনেন, আমার জন্ম হয়েছে বর্ষাকালে, মা ছিল প্রেগনেন্ট। মামার মা আমার বাপ দুইজন একসাথে যাচ্ছিল হসপিটালে। ঢাকা শহরের জ্যাম, তার উপর আবার বৃষ্টি, দুই মিলাই রাস্তার মধ্যে আমার জন্ম হয়ে গেছে। জ্যামের মধ্যে জন্ম হয়েছে বলে আমার নাম রাখছে জেমস। হ্যাঁ, জ্যাম থেকে জেমস। তা আপনি আগে কি করতেন? আমি প্লেন চালাইতাম। প্লেন চালাইতেন, এখন সিএনজি চালান? আরে মামা, প্লেন চালায় তো মজা নাই। প্লেন চালায় মজা নাই কেন? ওভারটেক করা যায় না। তা সিএনজিতে ওভারটেক করলে তো অ্যাক্সিডেন্ট করবেন। অলরেডি অ্যাক্সিডেন্ট 2 বার করছি। 2 বার? হ্যাঁ, আরে একবার তো আমার কোর্ট পর্যন্ত যাওয়া লাগছে। কি বলেন? কোর্টে গেছি, উকিল আমার জিজ্ঞাসা, মামা আপনি কেমনে আপনার একটা সিএনজি দিয়ে 7 জন মানুষের চাপা দিলেন? মামা আপনি ভুল জানেন, আমি 6 জনের চাপা দিছিলাম, একজন উঠে খাড়াইছে, ওরে আবার চাপা দিছি। হ্যাঁ, জ্যাম লাগে গেছে। এখন কি করব? আমার কাছে টাইম পাস করার একটা উপায় আছে। কি উপায়? আইন লুডো খেলি। বসেন 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 বসেন। এ ছক্কা, এ ছক্কা, এ টিক 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 টিক, এ জ্যাম স্যার, আসেন 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 আসেন। আরেকটা অ্যাক্সিডেন্টের কথা তো বললেন না? মামা ওটা আমার দোষ হয় নাই, ওইটা হয়েছে এক কাপলের পাপের ফল। কি বলেন? আরে ওরা উঠে আমার সিএনজিটার আবাসিক হোটেল বানায় দিছে। আরে ভাই, আমি ওই দেখতে যাই, তারপরে মারে দিছি। তারপরে বুঝলাম। কি বুঝলেন? টাইটানিক ক্যান ডুবছিল। আরেকটা কাহিনী শোনেন। একদিন আরেকটা কাপল উঠছে, উঠে দুইজন রোমান্টিক মোমেন্ট। আচ্ছা, খুব ঘনিষ্ঠ সময়। আচ্ছা, দুইজন খুব কাছাকাছি উঠছে। হঠাৎ মেয়েটা বলে উঠছে, আচ্ছা তুমি শেভ করে আসতে পারলা না? তারপর ছেলেটা কি বলছে? হ্যাঁ, ছেলেটা বলতেছে, শেভ তো ঘরের তো করে আসছিলাম, এই জ্যামের ভিতর দাড়ি গজায় গেছে। মামা আপনার সিএনজির যা অবস্থা, আমাদের ইস্তিয়াক ভাই আপনার সিএনজিতে উঠলে তো রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে বেরোবে। ওসব বাদ দেন, আপনি বিয়ে করছেন? বিয়ে মামা করিনি, চাকরি হয়েছে কয়দিন আগে। তো ব্যবসা করতেন? ব্যবসার জন্য তো টাকা লাগবে, টাকা পাবো কই? আরে আমারে দেখেন, 4টা বিয়ে করছি, 4টা বউয়ের কাছে 6 লাখ যৌতুক নিছি, ওই দিয়ে সিএনজি কিনে চালাচ্ছি। আপনি তো মামা সেই। তা আপনার গার্লফ্রেন্ড নেই? গার্লফ্রেন্ড আছে। তো এতক্ষণ হয়ে গেল, একটাবার ফোন দিল না যে? ফোন দেয় নাই, মেসেজ পাঠাইছে, বোধহয় রাগ করছে। গার্লফ্রেন্ড আমারে বলে আমি নাকি সিএনজি হয়ে গেছি। এত রাস চালাইতেন? হে, সিএনজি মানে চেঞ্জ হয়ে গেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাদ দেন বাদ দেন বাদ দেন। তো মামা আপনার সিএনজি কি তেলে চলে না গ্যাসে চলে? আমার সিএনজি তেলেও না গ্যাসেও না, ভাড়ায় চলে। আবার জ্যাম পড়ে গেছে। আর লুডোই খেলি? না না না, আবার। ওয়েট,
এবার কিন্তু আমি আগে। হ্যাঁ হ্যাঁ, এবার কিন্তু আপনারটা খাবো। আমারটা খাবেন মানে? আমার আছেই একটা, আপনার তো সাইডটা। আসেন 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 আসেন। তা মামা, আপনি আগে চালাইতেন প্লেন, এখন চালান সিএনজি, আপনার থেকে অসুবিধা হয় না? খুব একটা সমস্যা হয় না, খালি ওই মাঝে মাঝে ওই প্লেন বাইরে সিএনজি ভিতর চাবি রেখে চলে যাই। টায়ারটা মনে হয় গেছে। না না না, খুব ভালো টায়ার, খুব হাই কোয়ালিটি, কি যে গ্রিপ, কত সুন্দর ডিজাইন। আরে বাবা, এসব কি আবল তাবল বলতেছেন? মামা, আশেপাশে দূর দূরান্ত পর্যন্ত কোনো গ্যারেজ নাই, তো এটারে কথার পাম দিয়ে ফুলাচ্ছি। মামা, আপনি জানেন দূর দূরান্ত পর্যন্ত কোনো গ্যারেজ নাই, আমি জানি কোনো গ্যারেজ নাই, ও তো আর জানে না। এইভাবে আর কতক্ষণ দাঁড়ায় থাকতে হবে আমাকে? আরে আপনি তো ভারী বিরক্ত করেন। এই, আপনার ভালো না লাগলে চলে যান। চলে যান মানে? আমি এখন মাঝ রাস্তায় সিএনজি কই পাবো? আর মামা শুনেন, ঢাকা শহরের যা অবস্থা, সিএনজি ড্রাইভার আমার এতবার রিজেক্ট করছে, আমার গার্লফ্রেন্ড আমার এতবার রিজেক্ট করে নাই। মামা এখনই হয়ে যাবে, আপনার সাই করে টান দিয়ে নিয়ে যাবো। না মামা, সাই করে টান দিতে হবে না, আমি মেডিকেলের রোগী দেখতে যাবো, নিজে রোগী হইতে যাবো না। সিএনজি চালকদের জন্য বলবো, আপনাদের গাড়ির পিছনে যেমন লেখা থাকে আমি ছোট, আমাকে মারবেন না, তেমনি আপনারাও অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালিয়ে অন্যের আর নিজের জীবনের ঝুঁকি বাড়াবেন না, কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। থ্যাংক ইউ। দুই এলাকার দুইজন একসাথে পারফর্ম করা এটা চারটিখানি কথা না, তাও আবার সিঙ্গেল সিঙ্গেল করতে করতে হঠাৎ করে দুইজন কেমন ড্রাইভিং করলো, প্যাসেঞ্জার কেমন ছিল। সত্যি মানে এবারে যারা সিজন 7-এ যারা প্রতিযোগী এসছে প্রত্যেকেই ট্যালেন্ট। ডুয়েট পারফর্ম করা সো টাফ, কারণ এরা কখনো ইউজ টু না, এবং প্রত্যেকেই মানে ডায়ালগস শেষ হওয়ার সাথে সাথে সেই ডায়লগটা ধরা, যদিও দুই এক জায়গায় একটু গ্যাপ আছে। একদিনের রিহার্সেলে এই অবস্থায় নতুন স্ক্রিপ্টে এই পর্যন্ত আনা টু টাফ জব। আমরা যারা অনেক দিন ধরে অভিনয়ের সাথে সম্পৃক্ত বা টুকটাক অভিনয় করি, আমাদের কাছে খুব ডিফিকাল্ট একটা জব, যেটা অনেক সুন্দরভাবে তোমরা শেষ করেছো। অনেক সুন্দর ছিল, অনেক এনজয়েবল ছিল, পাঞ্চ লাইনগুলো টু গুড। কনস্ট্যান্টলি ওরা যে মুভ করছিল, ওটা খুব কঠিন একটা কাজ, মানে খুবই কঠিন, এবং এটা কন্টিনিউ রেখে ডায়লগগুলো দেয়, এবং অনেক বড় স্ক্রিপ্ট কিন্তু, এবং একজন যদি একটা লাইন মিস করে ফেলে আরেকজনের লাইনটা বলতে পারবে না। সো ভেরি গুড জব, আমার খুব ভালো লেগেছে। তুষার খান, ওদেরকে দেখে মনে হচ্ছিল ওরা অনেক দিনের সাথী, এবং একদমই সিএনজি চালক আর প্যাসেঞ্জারের মধ্যে কথোপকথন যেরকম হয় সুন্দর, খুব ভালো ছিল, অনেক ভালো ছিল। আমার কাছে খুব ভালো লাগছে এই ধরনের। আমিন ভাই যেটা বললেন যে ডুয়েট পারফরমেন্স খুব টাফ, দারুণ ছিল দুইজন। জোরে হাততালি দুইজনের জন্য প্লিজ। ওকে, ওইটা আমি আরেকবার বলতে চাই। সিএনজির কথা যেহেতু আসলো, শবনম ফারিয়া এবং তার বয়ফ্রেন্ড একসাথে সিএনজিতে করে যাচ্ছিল। কিছুক্ষণ পরে সিএনজি ড্রাইভার সিএনজি থামিয়ে ফেললো। তারপর সেই বয়ফ্রেন্ড সিএনজি ড্রাইভারকে বলল, আপনি কেন থামালেন? সেই ড্রাইভার বলল, ওই যে আপু যে থামাতে বলল থামো। ভাই বলল, তোমাকে বলেনি, ওটা আমাকে বলেছে। এটা কত বছর আগের গল্প, যখন মানুষ গুহায় বাস করতো, যখন আপনি অনেক ছোট ছিলেন, প্রথমবার সিএনজিতে চলেছিলেন বয়ফ্রেন্ডের সাথে, তখনকার গল্প। ওইটা কাপল চেঞ্জ হয় আর বলার লোক চেঞ্জ হয়। প্রত্যেকে সিঙ্গেল এবং ডুয়েট পারফরমেন্স করার সুযোগ পেয়েছে। প্রত্যেকের কারিশমা আমরা দেখেছি, কার কেমন যোগ্যতা আমরা একটু ঝালাই করবার চেষ্টা করেছি। এবার আমাদের সর্বশেষ পারফর্মারকে ডেকে নেবার পালা। আসছে চট্টগ্রাম থেকে মোহাম্মদ রিয়াজ। আরে জীবন যে কিডনি আছে? আমিন ভাই কেমন আছেন? কনসার্টে যাওয়া হয়? কনসার্টে যাওয়া হয় না? আরে বেচারা। আপু, আপনার কনসার্টে যাওয়া হয়েছে কখনো? তুষার ভাই, আপনি গিয়েছেন কখনো? অনেক আগে না? আপনি কনসার্টে গেছেন? আপনাকে এক টিকিটে ঢুকতে দিছে? আমাদের সবার বাসায় গেট থাকে না? বাসায় গেট কেন থাকে? ঢুকার জন্য। কনসার্টের গেট থাকে ভাঙার জন্য। আমি প্রথম কনসার্টে গেলাম, গিয়ে দেখি সবাই গেট ভেঙে ঢুকতেছে। আমি ভাবলাম এটা সিস্টেম।
আমিও ঢুকলাম গেট ভেঙে। টিকিট কিন্তু আছে আমার পকেটে। আমি ভাবছি এই টিকিট গেট ভাঙার জন্য। মজার বিষয় হচ্ছে আমি যখন টিকিট কিনতে গেছি তখন আমি গেট ভেঙে ঢুকছি। যাই হোক, আমি প্রথম দিন কনসার্টে গেলাম। আমি যখন যাচ্ছি দেখি সেই গিটার বাজতেছে, গান সেই হুলুস্থুল। আমি ঢুকছি, সব বন্ধ, বলছে বিরতি। ভাই ওইদিকে বিরতি চলতেছে, এদিকে কিন্তু এই কনসার্টে কোনো বিরতি নেই। গোল হয়ে এখানে একটা কনসার্ট, এখানে গোল হয়ে আরেকটা কনসার্ট, এখানে গোল হয়ে আরেকটা কনসার্ট, কনসার্টের ভিতরে কনসার্ট, মাল্টিপল কনসার্ট। মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা কনসার্টে আলাদা আলাদা গান। ওইদিকে গান চলছে আলো আলো আমি কখনো, এদিকে চলতেছে গাজার নৌকা পাহাড় তলি যায়, গাজার নৌকা পাহাড় তলি যায়, রাত অবস্থা। আমি খেয়াল করে দেখলাম এক শয়তান চুপ করে বসে আছে, ও খায় না, ও হেড ব্যাংও করে না। আমি গেছি, কিরে তুমি খাইতেছো না? বলছেন আমি বেচতেছি। ও ছিল ওই দিনের কনসার্টের পুরোটা হোলসেলার। আমি হারামজাদারে চিনছি, কারণ আমি তো রেগুলার কুষ্টিয়া যাই। ওর নাম আসলাম। প্রবলেম হলে আসলাম আমার চিনে গেছে। ও পকেট থেকে একটা কাগজ বের করছে, বলছে রিয়াজ ভাই 350 টাকা বাকি। কনসার্টের সব থেকে অকওয়ার্ড মোমেন্ট হচ্ছে কি জানেন? আপনার আশপাশে সবাই লিরিক্স পারে, ওরা গার্লফ্রেন্ডের ধরে গান গাইতেছে, কিন্তু কেউ কেউ আছে লিরিক্স পারে না, ওরা চুপ করে দাঁড়া থাকে। কেউ যখন তাকায়, তো যে লিরিক্স পারে না ওটা আমি। শুধু যে আমরা লিরিক্স পারি না তা না, সিঙ্গার নিজেও লিরিক্স ভুলে যায়। ও যখন লিরিক্স ভুলে যায়, গান গাইতেছে, লিরিক্স ভুলে গেছে, এবার কি করবে? এই সবাই একসাথে, পিছনে আপুরা আপুরা প্লিজ প্লিজ একসাথে, প্লিজ সবাই একসাথে। এবার কি করে? মাইক দিয়ে দিবে, আবার নিবে, মাইক দিয়ে দিবে। কেন? গা। আশ্চর্যের বিষয় হলো পোলাপান সবাই পুরা গানটা গাইছে। টিকিট কি তোরা কিনছস নাকি ও? কিছু কিছু সিঙ্গার আছে, ওরা স্টেজে আসবে, এসে শুরুতে আজকে আমার গলাটা খারাপ, আমি খুবই অসুস্থ, তাও আপনাদের কথা ভেবে আসছি। ও আমাদের কথা ভেবে আসছে, পেমেন্ট নিছে অ্যাডভান্স, ও আমাদের কথা ভেবে আসছে। হ্যাঁ, কোনো কোনো সিঙ্গার দেখবেন ও এক গান সব কনসার্টে গাবে, সব একটাই গান, ওর একটাই গান। একদিন আমি দেখি ওই সিঙ্গার সেম গান এক স্টেজে 2 বার গাইতেছে। ভাই থামেন থামেন, এই গান আপনি একবার গাইছেন। বলছে ওটা তো আমি নিজে গাইছি, আর এটা বলছে এটা দর্শকের অনুরোধে। কনসার্টে গেলাম, দেখি পাশে একটা কাপল হাক করতেছে, দেখি শাওন ভাইয়ের ওয়াইফ, দুজন এনজয় করতেছে। স্টেজে হঠাৎ করে গান শুরু হয়েছে, সে আমারে আমার হতে দেয় না। শাওন ভাইয়ের বউ কান্দা স্টার্ট করছে, কাঁদতেছে। শাওন ভাই কি রে তুমি কাঁদতেছো কেন? বলছে আমার এক্সের কথা মনে পড়ছে। এবার শাওন ভাই কাঁদতেছে, তুমি কাঁদতেছো কেন? বলছে আমার প্রেজেন্টের কথা মনে পড়ছে। আমি 2000 টাকা খরচ করে একটা কনসার্টে গেছি গত সপ্তাহে, 2000 টাকা। গিয়ে দেখছি বাইরে কি গাইলো, ভাল লাগে নাই। আমি বের হইতে হইতে বলতেছি কি কনসার্ট করে ভালো লাগে নাই। পাশ থেকে একজন বলতেছে ভাই কনসার্ট তো জোশ ছিল, আপনি কি বলতেছেন? আমার তো 2000 টাকা উসুল। আমি এদিকে তো 2000 কেমন উসুল হয়েছে? বলছে আমি তো গার্লফ্রেন্ড নিয়ে আসছি। কনসার্টে কিছু মেয়ে আছে, ওরা শুধুমাত্র কনসার্টে যায় গান শোনার জন্য না, বয়ফ্রেন্ডের কাঁধে ওঠার জন্য যায়। ওরা বয়ফ্রেন্ডের কাঁধে উঠবে, পয়সা উসুল করবে, বয়ফ্রেন্ডের কাঁধে উঠে বলবে আই লাভ ইউ তাহসান। নিচে কিন্তু বয়ফ্রেন্ড। ডিপলি চিন্তা করেন, ওরে নিয়ে যে দাঁড়ায় আছে ওর কিন্তু সত্যি সত্যি কান্দে উঠে গেছে। ওই কনসার্টের আরেকটা ঘটনা, একটা ফিমেল সিঙ্গার উঠছে, ও গান গাইতেছে, ভাই কানে এসে লিরিক্স বাজতেছে, আল্লাহ কি গাইতেছে এটা, আল্লাহ রে আল্লাহ। পাশের এক দর্শককে বললাম ভাই দেখছেন কি গান গাইতেছে, এটা কি গান না গলায় করত চালাইতেছে? বলে বলতেছে ভাই এটা আমার ওয়াইফ। না 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 না, সিঙ্গার ইজ ফাইন, গুড গুড, উনি ভালো গান গাইছে, সমস্যা লিরিক্সে, বাজে লিরিক্স। ভাই ওটা আমি লিখছি। ওকে থ্যাংক ইউ।
দুর্দান্ত। কুষ্টিয়ার কনসার্ট থেকে শুরু করে বগুড়ার কনসার্ট থেকে শুরু করে ঠিক যেই মুহূর্তে শুটিংটা চলছে সব কিছু এই পারফরমেন্সের মধ্যে আছে। একটা জোরে হাততালি হোক। তুষার খান। রিয়াজ, খালি একটু বলবো, বেশি কিছু বলবো না, অনেক ভালো ছিল, খুব এনজয় করছি, খুব ভালো। শবনম ফারিয়া। ওকে, রিয়াজ ভাইয়ের সাথে যে কতবার এটা করতে হলো, কারণ সে প্রত্যেকবার দুর্দান্ত। থ্যাংক ইউ। এত ভালো করে কি করব? জি রিয়াজ, কি বলবো তোমাকে, খুব ভালো, খুব ভালো। রিয়াজ, তোমার পারফরমেন্সের কথা যদি বলি, আমার কাছে আজকে জঘন্য রকম ভালো পারফরমেন্স। জঘন্য রকম ভালো, একজন দুর্ধর্ষ খুনি, তাই তো বলবে। সুপার। না, আমার খুব ভালো লাগছে রিয়াজ, সেটা হলো যে সাবজেক্টটা খুব চমৎকার, ভিজুয়াল করা গেছে আর কি, খুব ভালো লাগছে। কিপ ইট আপ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এই ছিল এই পর্বের 6টি পারফরমেন্স। এবার সবাইকে মঞ্চে আসতে বলছি। কে হবে আজকের এপিসোড উইনার সেটা এবার দেখতে চলেছি, প্লিজ। এই ছিল আমাদের আজকের আয়োজন। কে হবে এপিসোড উইনার সেটাই ফলাফল প্রকাশ করবে আমাদের বিচারকরা। আজকে সত্যি কথা রনি, কে কাকে যে রেখে কাকে এপিসোড উইনার ঘোষণা করবো, ইটস টু টাফ ফর আস। আমরা সত্যি আমাদের আজকে যিনি গেস্ট এসছেন তার সাথেও আমরা আলাপ করলাম যে কোনটা তার কাছে বেশি ভালো লেগেছে। সে বলছে সবার পারফরমেন্সই তার কাছে খুব ভালো লেগেছে। সে বললো যে এটা আমি পারবো না, আপনাদের জাজমেন্টে যাকে ভালো মনে করেন দেন। আমরা তিনজন বসে অনেকক্ষণ ধরে এটা নিয়ে ডিসকাশন করলাম। আমরা তিনজন শেষ পর্যন্ত একটা জায়গায় একমত হয়েছি যে আজকের বেস্ট পারফর্মার অফ দিস শো, আজকের উইনার হচ্ছে নীরব আফ্রিদি। এই এপিসোডের উইনার আমরা পেয়ে গেলাম, কিন্তু আমরা পঞ্চম রাউন্ডের সর্বশেষ এপিসোডে আমরা আছি এবং আজকে ফলাফল প্রকাশ করব কারা আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যাচ্ছে। সো আমি সবাইকে বলবো এই মুহূর্তে সবাই ব্যাকস্টেজ চলে যাবে, কিছুক্ষণ পর সবাই দল বেঁধে আসবে, যেভাবে গ্রুপ সাজানো হবে, তারপর ফলাফল প্রকাশ করব। সবাই এক দৌড়ে পিছনে চলে যান। আজকে এলিমিনেশন আছে আর ফলাফল আমার হাতে। কারা আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যাচ্ছে, কারা যাচ্ছে না, এখনই ফলাফল প্রকাশ করতে চলেছি। প্রথমে যাদের নাম ডাকবো চলে আসবেন সবাই মঞ্চে। আফরান আফ্রিদি, মহিবুল্লাহ, মেহেদী হাসান তরু, মোহাম্মদ রিয়াজ এবং হৃদয়, সবাই চলে আসুন মঞ্চে। ওকে, এই দুর্দান্ত 5 জন আমার সাথে আছে, কিন্তু ফলাফল প্রকাশ করছি। শুধু বলতে চাই মহিবুল্লাহ অন্য অনেক দিন যা কিছু বলি না কেন, আজকেও বলতে চাই মহিবুল্লাহ এই বাকি 4 জনের সঙ্গে সেও জায়গা করে নিয়েছে। পরবর্তী রাউন্ডে 5 জনই আমাদের সঙ্গে যাচ্ছে। সবাই ওকে, এবার পরবর্তী যাদের নাম বলবো তারা এক দৌড়ে চলে আসবেন মঞ্চে। আসবে ফাইজা হাসিন শৈলী, আবিদ হাসান নীরব, অ্যাঞ্জেলা, সুস্মিত দে, আরিফ আহমেদ, ইমন চাষা, সকলে চলে আসুন মঞ্চে। বাহ বাহ বাহ, কি কপাল। আচ্ছা, কিভাবে এরকম হলো, 2 জন দুপাশে? আমার মনে হচ্ছে যে এই সময় ফলাফল না বলি, এই সময় থাকি, অনেকক্ষণ থাকি। কি আরো ক্লোজ হবে? না থাক, পরে। তার মানে আত্মবিশ্বাস সবার আছে, হাসি মুখ সবার আছে। 6 রাউন্ডে যারা যাচ্ছে 4 জন। ও 6 রাউন্ডে 6 জন আছে, কিন্তু 6 জন যাচ্ছে না, আপাতত 4 জনের ফলাফল প্রকাশ করছি।
ও পাশে 4 জন না, এই 4 জন না। আমি একটা দারুণ একটা ভাগ করতে চাই। জেলা ওদিকে চাপো। এই 4 জন আমাদের সঙ্গে 6 রাউন্ডে যাচ্ছে। নাচতে নাচতে প্লিজ, আস্তে আস্তে। এবার এই দুজনের ফলাফল প্রকাশ করব। এই দুজনের মধ্যে আপাতত বলছি না, কারণ আমাদের আরও অনেক বন্ধুরা রয়েছে, তাদেরকে এবার ডেকে নিতে চাই। তারা আসবে একসাথে। আল আমিন নীরব, সোয়াদ, তারেক মাহমুদ, রাইসা সুলতানা এবং হুমায়ুন কবির সবাই একসাথে চলে আসুন। হাসো সিজন 7, লাকি 7। আমার দুপাশ মিলিয়ে লাকি 7, সংখ্যাটা লাকি 7, কিন্তু সবাই লাকি না, অন্তত আজকের জন্য। 6 রাউন্ডে কারা কারা যাচ্ছেন আমি ফলাফল প্রকাশ করছি। পরবর্তী রাউন্ডে যারা যাচ্ছে, শুধুমাত্র এই দুই পাশ থেকে জাস্ট একটা ইন্টারচেঞ্জ করতে চাই একজনকে। পরবর্তী রাউন্ডে আমাদের সঙ্গে যারা যাচ্ছে তাদের মধ্যে থেকে আমি দুইজনের নাম বলবো। এই দুইজন দ্রুত এক দৌড়ে জায়গা চেঞ্জ করবেন। এই দুজন একসাথে জায়গা চেঞ্জ করবেন। হুমায়ুন কবির এবং আরিফ আহমেদ জায়গাটা চেঞ্জ করে নেন। এক দৌড়ে, এক দৌড়ে, এক দৌড়ে। হ্যাঁ, কে যাচ্ছে এখনো আমরা জানি না, কিন্তু আমি চূড়ান্ত ফলাফল এবার ঘোষণা করছি। আমাদের সঙ্গে 6 রাউন্ডে যাচ্ছেন এই 3 জন, তারিক, আরিফ এবং নীরব। এই 3 জন পরবর্তী রাউন্ডে যাচ্ছেন। চলে যাচ্ছে। এবং চূড়ান্ত ফলাফল, এই 4 জন আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যাচ্ছে না। নামগুলো খুব সহজেই বলে ফেললাম, কিন্তু আমাদের পরিবারের অত্যন্ত আপন এই 4 জন। প্রত্যেকের নাম নিশ্চয়ই আপনাদের বুকেও খোদাই করে লেখা আছে। আপনারা যদি বলেন যে এরা কি করে বাদ পড়লো, এরা তো দুর্দান্ত পারফর্মার, তাহলে বলবো যে এটাই আমাদের সার্থকতা। এই 4 জন আপনাদের হৃদয়ে জায়গা করতে পেরেছে, আমাদের মনেও তাদের জায়গা রয়েছে, কিন্তু এই রিয়েলিটি শোর নিয়ম অনুযায়ী আপাতত এই 4 জন আমাদের সঙ্গে যাচ্ছে না। কিন্তু আমি বলে রাখি, ওয়াইল্ড কার্ড এন্ট্রি বলে একটা এন্ট্রি হবে, সেখানে আপনাদেরকে ফাইট করতে হবে, আপনাদেরকে হয়তো আবার ডাকা হবে। কেউ কিছু বলতে চান? সোয়াদ। আমার জন্য ভীষণ দারুণ একটা অভিজ্ঞতা ছিল পুরোটাই। সকল মেন্টরদের দেখতে দেখতে বড় হয়েছি বলা চলে। সে জায়গা থেকে ওই মেন্টরদের সমস্ত রাত সান্নিধ্য পাওয়া কিংবা ঘন্টার পর ঘন্টা তাদের কাছ থেকে শিখতে পারা, এটা স্বপ্নের মতো। মেন্টররা আমার কাছে তো অবশ্যই গুরুর মতো, কিন্তু গুরু থেকে ভাই হয়ে ওঠা, মিরু ভাই পুরোটা জার্নিতে, মানে আমার মনে হয়নি আমি আমার পরিবারের বাইরে। আমি আমার পরিবারের একমাত্র ছেলে, দাদাবাড়ি নানাবাড়ি সব জায়গাতেই। তো আমার যে কোনো বড় ভাই নেই, জীবনের এই আক্ষেপটা বোধহয় কোথাও একটা মিরু ভাই গুছিয়েছে। আমি আজকেও মিরু ভাইয়ের জুতা পরে পারফর্ম করেছি। সো ইয়া, দ্যাটস আ ট্রফি ফর মি, ফর শিওর। ওই মানুষটা নিজেই একটা ট্রফির মতো আমার জন্য। অল দিস এক্সপিরিয়েন্স অ্যান্ড লাভ। সো যতদিন আছি হাসবো, খেলবো, ভালোবাসবো। আমাদের আরেকজন দুর্দান্ত পারফর্মার, সিলেটের সর্বশেষ যিনি টিকে ছিলেন, ইমন চাষা, মৌলভী চা বাগান থেকে। সবাইকে খুব মিস করব। প্রথমেই এই পর্যায়ে আসতে পেরেছি। আমার তো প্রথমেই ভয় ছিল যে হয়তো প্রথম এপিসোড করে আমি আর হয়তো থাকছি না, কিন্তু শেষ পর্যন্ত এক এক করে মোট 6টা-7টা এপিসোড করলাম। আমাদের প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের জাজেসকে আপন করে নেওয়ার জন্য। ছোটো জায়গা থেকে উঠেছি, স্বপ্নটা অনেক বড়ই দেখে ফেলেছি। আর আপনারাও মনে করবেন আমার স্বপ্ন পূরণের জন্য অনেক সাথী ছিলেন, দাদারা আমাকে নিয়ে এসছেন এত দূর থেকে। আমরা তো টিচার মানুষ, আমরা সবাই বাস্তবতা বুঝি, সবাই বুঝে যে একটা সময় আসে যখন দেখবেন যে মানে নিজের মন থেকে বলবে যে আর হয়তো হচ্ছে না, এখন লিভ নেওয়াটাই ঠিক। তো আমি চেষ্টা করেছিলাম, আর হয়তো যদি আর কোনো সময় কখনো এই হাসর মঞ্চে সুযোগ পাই তাহলে নিজের বেস্টটা দেব। আর আমার চা বাগানের মানুষ, আমি আপনাদের কাছে অবশ্য দুঃখিত
যে আমি যতটুকু আনতে পেরেছি আমার জন্য সবাই আশীর্বাদ করবেন যেন আমি অনেক দূর যেতে পারি, এটাই বলার ছিল। সবাইকে ধন্যবাদ, হাসুর পরিবারকে। আর আমি একজন হাসুর পরিবারের সদস্য হতে পেরেছি, সেজন্য আমি অনেক খুশি, আমার কোনো দুঃখ নেই। হাততালি হোক, থ্যাংক ইউ। এবং এই যে বললো যে আবার যদি সুযোগ পাই, এই মঞ্চে সুযোগ থাকছে। বেস্ট 16 থেকে যারা বাদ পড়ছে তাদের মধ্যে থেকেই বাছাইকৃত পারফর্মারদের নিয়ে আমরা ওয়াইল্ড কার্ড এন্ট্রি এপিসোড করতে চলেছি খুব শীঘ্রই। প্রিয় দর্শক, আপনারা কমেন্টস করে জানাবেন যে কাদেরকে আপনারা দেখতে চান পরবর্তী রাউন্ডে ওয়াইল্ড কার্ড এন্ট্রি এপিসোডে। হুমায়ুন ভাই, আপনাকে মিস করবো আমরা। আমি আসলে এমন একটা জায়গা থেকে ভাই কমেডি করতে আসছি, গফরগাঁও হলো আমার একটা এলাকা যেখানে মানুষ কমেডি বুঝে না। ওই জায়গা থেকে ভাই কমেডি করতে আসা কতটা কষ্টে, নিজে কতটুকু চেষ্টা করছি সেটা আমি বলে বুঝাইতে পারবো না ভাই। যতটুকু করছি ভাই চেষ্টা করছি, হয়তো আমি আজকে আমার বেস্টটা দিতে পারিনি, দিলে হয়তো আজকে আমি টিকে যেতাম। হুমায়ুন ভাই, আপনাকে আমরা হারাতে চলেছি। অ্যাকচুয়ালি যাদের নামই এসছে, আমরা গ্রুমাররা, আমাদের যারা গ্রুমাররা, সেই সাথে আমরা আপনাদের বুকে যেটুকু ব্যথা সেটুকু আমাদেরও। রাইসা, দুর্দান্ত কিছু পারফরমেন্স চোখে লেগে থাকবে, যদি কিছু বলো সবাই। এখান থেকে আমার আসলে হারানোর কিছু নেই, আমি সবটুকু নিয়ে যাচ্ছি। দর্শকদের ভালোবাসা, আপনাদের সামনে পারফরমেন্স করতে পেরেছি, মেন্টরসদের থেকে অনেক কিছু শিখেছি, আপনার মতো একজন কমেডিয়ানের মুখে আমার প্রশংসা শুনেছি। তবে খারাপ লাগার ব্যাপারটা বা এই কান্নার কারণটা হলো আমার মেন্টরস এবং আমার যারা কন্টেস্টেন্ট আছে, কারণ এই হাসু ক্যাম্পে সবথেকে দুষ্টু বাচ্চাটা আমি। তো একটা জোকস শোনাই তো, প্রতিদিন রাতে হোক বা যে হোক, সব থেকে বেশি দুষ্টু আমি। তো আমি জানি আমি আপনাদের মিস না করলেও আপনারা আমাকে ডেফিনেটলি মিস করবেন। আর আমি মূলত একটা কথা বলতে চাই, আমাদের স্ট্যান্ড আপ কমেডির জায়গাটায় মেয়েদের জায়গাটা খুব বেশি এস্টাবলিশড না। আমি বিগত 6 বছর ধরে নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি। তো আমার মেন আসার উদ্দেশ্য ছিল যেন মেয়েরা স্ট্যান্ড আপ কমেডির জায়গাটাতে আসে। আমি 7টা পারফর্ম করতে পেরেছি, আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। এবং আমি চাই নেক্সট বার অডিশনে খুলনাতে আপনারা ছেলের থেকে মেয়ের সংখ্যা বেশি দেখতে পারবেন। আমার কমিটমেন্ট এইটা, সিজন 8-এ আপনারা মেয়ে কন্টেস্টেন্ট অনেক পাবেন। অবশ্যই। অনেক অনেক শুভকামনা রাইসা তোমার জন্য, তোমার হাত ধরে আরও অনেকে আসবে এই সেকশনে, এটাই আমাদের অনেক বড় প্রাপ্তি হবে। তো ওরা আসলে আমাদের হাসো ফ্যামিলি একটা পার্ট হয়ে গিয়েছিল। আমি নেক্সট এপিসোডগুলোতে যখন ওরা থাকবেন ওদেরকে আমি খুবই মিস করব। এর মধ্যে কয়েকজন আমার খুবই পছন্দের, আমার নিজেরই, আমি নর্মালি খুব ইমোশনলেস মানুষ, বাট আজকে ওদেরকে দেখে আমারও খুব খারাপ লাগছে। বাট আবার দেখা হবে, এই প্ল্যাটফর্ম না হলে অন্য প্ল্যাটফর্মে, তোমরা একটা প্ল্যাটফর্মে আসলে শিখলে, ক্যামেরা ফেস করা শিখলে, লাইট নেওয়া শিখলে, কীভাবে দাঁড়াতে হয় শিখেছো, আরও অনেক কিছু গ্রুমারদের কাছ থেকে শিখেছো। সো এটা তোমাদেরকে আরও হেল্প করবে সামনের পথগুলোতে। বেস্ট অফ লাক। ওকে, এই 4 জনের জন্য শুভকামনা থাকলো। আমাদের পরিবারের আজীবনের সদস্য এই 4 জন অবশ্যই ওয়াইল্ড কার্ড এপিসোড দেখবার জন্য অপেক্ষায় থাকলাম। প্রিয় দর্শক, এই 4 জনের জন্য শুভকামনা। আমরা বুকে কষ্ট নিয়ে আছি, কিন্তু মনে আছে মনোবল। যারা পরবর্তী রাউন্ডে গেল তাদের নিয়ে আমরা ফিরে আসবো প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবার রাত ঠিক 9:30 আপনাদেরকে হাসানোর জন্য পূর্ণ আয়োজন থাকবে। আপাতত আজকের মতো বিদায়। সবাই বিচারকদের কাছ থেকে পুরস্কার নিয়ে আনন্দে আমরা বাড়ি ফিরবো, প্লিজ।